গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানার উপর আপনাদের পড়ে শোনাচ্ছি শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত ক্লাসিক উপন্যাস সারেং বউ। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সন্ধ্যা হয়ে এলো। নবিতনের হাঁস মুরগির পালটাও দিনে দিনে ছোট হয়ে এসেছে। এখন শুধু এক জোড়া হাঁস আর এক জোড়া মুরগি। এগুলো এখনো বিক্রি করেনি নবিতন, উপোস দিয়েও ওদের ধরে রেখেছে। দরজা বন্ধ দেখে দাওয়ায় উঠে এতক্ষণ ডাকাডাকি করছিল হাঁসগুলো। ওদের ঠিক জায়গাটাতে রেখে দরজা ভেতর থেকে ভালোভাবে এঁটে দেয় নবিতন। তারপর এসে বসে আধো অন্ধকার দাওয়ায়। ও নবিতন, কই তুই? গুজা বুড়ির গলাটা যেন এই ভর সন্ধ্যায় অলক্ষী প্যাঁচার ডাক। শিউরে উঠে দাঁড়িয়ে পড়ে নবিতুনের গায়ের লোম। এই আন্ধারে বসে আছিস? ও কেরোসিনাই বুঝি? যেন বড় দরদ মাখা স্বর গুজা বুড়ির। তা কেরোসিন নেই বলতে হয়। গলার স্বরে আবারও অন্তরঙ্গতা ছড়ায় গুজা বুড়ি। তারপর লাঠিটা পাশে শুয়ে রেখে বসে পড়ে নবিতুনের গা ঘেঁষে। কিনা মনে মনে ঠিক করছিল নবিতুন, কচুবাটা পুড়ে দেবে গুজাবুড়ির গায়ে, ঠুসিয়ে উড়িয়ে দেবে তার থুতনিটা। কিভাবে কি করা যায় তাই মনে মনে আর একবারটি ভেবে নেয় নবিতুন। শুনলাম দুপুরে নাকি পাক চড়েনি তোর। শুনে অবধি পেরেশান আর বেসাইন মনটা। আহারে বাসার আমার, কত কষ্টই না হচ্ছে ওদের। অন্ধকারে দেখা গেল না, কিন্তু শরীর কম্পনে বুঝিয়ে দেয় গুজাবুড়ি। নবিতুনের দুঃখে ছল ছল ওর চোখ। আহা, তুই কি আমার পর? না পর ওই সোনামানি কাকি? আহা, তোর মা শরীফন? সগির মা বুয়া বলতেছিল অজ্ঞান। আর কদম, সে তো আমার সাক্ষাৎ তালতো বোনের পোলা। আক্ষেপ গুজাবুড়ির। নবিতুন স্বীকার করে না ঘনিষ্ঠ এই আত্মীয়তার সম্পর্ক। না, থুতনি ভাঙবে না, কচু বাটারও দরকার নেই। এখনই এই অন্ধকারে কুটনি বুড়ির গলাটা টিপে ধরলে কেমন হয়? নবিতুন ভাবে। নে বাসা ধর, সের আড়াই চাল যা ছিল ঘরে তাই নিয়ে এসেছি। সঙ্গে দুটো আন্ডা, কয়েকটা মরিচ, পেঁয়াজ, একটু মিডা, আর এই বোতলটায় একটু বালার তেল। নে রাখ। জিনিসগুলো বুঝি নবিতুনের দিকে এগিয়ে দেয় গুজাবুড়ি। বলে আবার, নিজের দোষেই তো আজ এই অবস্থা তোর। কত করে বলি তোরে, তুই তো উল্টো পিড়ি সুরে মারিস। হঠাৎ যেন খেয়াল হলো গুজাবুড়ির, নবিতুন শুনছে না তার কথা, জিনিসগুলোও ধরছে না হাত বাড়িয়ে। কি হলো নবিতুনের? নবিতুন ভাবছে, কুটনি বুড়ির ছিনালি মাথায় নতুন চাল। নিকাশা দিতে যদি তোর এতই আপত্তি হবে, দরজাটা না হয় মাঝে মাঝে খোলা রাখিস। এ তো আর কেউ জানছেও না, কেউ দেখছেও না। তোর মানও থাকছে, ঘরও থাকছে, খসম থাকছে। কি বলিস? কিছু বলে না নবিতুন। নবিতুন ভাবছে। যেন অন্ধকারে নবিতুনের মুখের কথা ঠাউর করার জন্য সামনের দিকে একটু ঝুঁকে এলো গুজাবুড়ি। ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, আজ রাত ঠিক 2 ঘড়ি বাদ দরজাটা খোলা রাখিস। লুন্দর শেখ। কথাটা শেষ করতে পারে না গুজাবুড়ি। আচমকা এক ধাক্কায় কোত করে কোকিয়ে উঠেছে গুজাবুড়ি। শরীরটা তার নবিতুনের উঁচু দাওয়া থেকে গড়িয়ে পড়েছে উঠোনে। ওরে মেরে ফেললো রে, তোরা আয়, মেরে ফেললো, মেরে ফেললো, চিৎকার করে ওঠে গুজাবুড়ি। কি হলো কি? বুড়ি চিৎকারে ছুটে আসে সবাই, কোরবান আর কোরবানের বউ, শরবতীর বাবা, ভাই, শরবতী, সবাই।
কি হলো? কি হলো? কি আবার হবে দেখ না। দূরে যেখানে ডুমুর গাছের তলায় থমথমিয়ে রয়েছে ঘন অন্ধকার, সেদিকে আঙুল দেখায় গুজা বুড়ি। তা তোমারে মারল কে? সুধাই কোরবান। হাত পা ছেড়ে উঠে দাঁড়িয়েছে গুজা বুড়ি, লাঠিটা তুলে নিয়েছে হাতে। হঠাৎ কোরবানির দিকে খেকে উঠল গুজা বুড়ি। মারল আবার কে? পালোয়ানিটা একবার ওদিকে গিয়ে দেখাও না, তবে না বুঝি কেমন পালোয়ান তুমি। আবার ওই ডুমুর তলায় ঘন অন্ধকারের দিকে আঙুল দেখায় গুজা বুড়ি। তা ওইখানে কি? শরবতের বাপ পাতের ভাত ফেলে ছুটে এসেছে, তাই গলাটা তার চড়া। ওখানে বাগডাস গো, বাগডাস। বলছে কি এতক্ষণ? এখান দিয়ে। মা গো, আমাকে এক ঢুস মেরে চলে গেল বাগডাসটা। ওই ওই দিকে। ভাগ্যি সঙ্গে সঙ্গে মেরেছিলাম। মা গো। ইতিমধ্যে কে যেন একটা লণ্ঠন নিয়ে এসেছে। লণ্ঠনটা নিয়ে ওরা ছুটে গেল ডুমুর তলার দিকে বাগডাসার খোঁজে। লাঠিটা সামনের দিকে ঠুকে ঠুকে পথ ঠাউর করে গুজা বুড়ি। পথ ঠাউর করে ধীরে ধীরে পা ফেলে। সোগের মা গুজা বুড়ি, অনেক অপবাদ তার, অনেক কলঙ্কের দূতি, অনেক কলঙ্কিনীর দোসর গুজা বুড়ি। কুলকন্যার কুল ভেঙেছে, গৃহবধূর গৃহ ভেঙেছে, সতী নারীর সতীত্বের পণ্য সওদা করেছে গোপন হাটে। সবই স্বীকার করে গুজা বুড়ি। কিন্তু হাটে কখনো হাঁড়ি ভাঙেনি, কারো মান ভাঙেনি গুজা বুড়ি। ঘোর দুশ্মনও এমন অপবাদ দিতে পারে না গুজা বুড়িকে। শঙ্কামুক্ত হয়ে মনে মনে হাসে গুজা বুড়ি। খুশি হয় সামান্য অসাবধানে কামটা ভণ্ডুল হয়ে যাচ্ছিল আজ। হঠাৎ হাতের লাঠিটা ছিটে পড়ে যায় গুজা বুড়ির। চালের পোটলাটে যে ছুঁড়ে মেরেছে নবিতুন, ওটা এসে পড়েছে গুজা বুড়িরই লাঠির গায়ে। মরিচ, পেঁয়াজ, বালা তেলের শিশি, হোগলা পাতায় বাঁধা গুড় একে একে সবই উড়ে উড়ে আসে গুজা বুড়ির দিকে। কোনোটা বা বুড়ির পিঠে এসে লাগে, কোনোটা মাটিতে পড়ে ছিটিয়ে যায়, তেলের শিশিটা ভেঙে যায়। অন্ধকারে যতটা পারল হাতে জিনিসগুলো খুঁজে নিল গুজা বুড়ি। চালগুলোর জন্য সবচেয়ে বেশি আফসোস হলো ওর, তবু যতটা পারল তুলে নিল। বালা তেলটা শুষে নিয়েছে ধুলোয়, তবু ওপর ওপর হাত বুলিয়ে যা উঠে এলো হাতে, মুখে মাথায় মেখে নিল গুজা বুড়ি। অনেক তেজির তেজ নাবিয়েছে, অনেক দেমাকির দেমাক কিনেছে গুজা বুড়ি। গুজা বুড়ি জানে কত সবুর করতে হয় এসব কামে। সবুরে মেওয়া ফলে। ঠুকঠুক লাঠির আগায় পথ খুঁজে খুঁজে চলে, আর মনে মনে হাসে গুজা বুড়ি। অন্ধকারে বুঝি ভেসে ওঠে কদমের মুখখানি। যত ভাবনায় থাকুক, যত দুশ্চিন্তায় থাকুক নবিতনের মনে, শুলেই সব ভাবনা দুশ্চিন্তা এক পাশে ঠেলে আসে কদমের মুখখানি। কদমের মুখ খিদের জ্বালাটাও ভুলিয়ে দেয় দিনমানের এত সব লাঞ্ছনা যন্ত্রণা। কি যে জাদু এ মুখে! 3 বছরেরও উপর নবিতুন দেখে না সে মুখ, তবু এই অন্ধকার রাতে কেমন স্পষ্ট হয়ে সামনে এসে দাঁড়ায় ওর কদম। সেই শালতি শালতি হাত, সেই হাসি ভরা মুখ। আক্কিকে আরও কাছে টেনে নেয় নবিতুন। আক্কির মাথাটা তুলে নেয় বুকের ওপর। বুকের ওপর চেপে ধরে আক্কির মুখখানি। ঘুমের ঘোরে আক্কি বুঝি জড়িয়ে ধরে মায়ের গলাটা। মেয়েটা ঘুমোয়, মা জেগে থাকে। জেগে জেগে মনটা বুঝি ওর চলে যায় কোন দূর দূরান্তে। কোন দূরের সাগরে জাহাজ ভাসিয়েছে কদম কে জানে। নবেতন শুনেছে সে সাগরে নাকি কুল নেই, কিনারা নেই। আর সে জাহাজ তো জাহাজ নয়, ওই লুন্দর শেখের দোতলা দালানটার চেয়েও বড় দালান। যন্ত্রের কেরামতিতে অথই পানির ওপর ভেসে চলে।
আসমান উঁচু, সব ঢেউয়ের উপর চড়ে চড়ে সাঁতার কাটে। ভাবতে গেলে তাজ্জব বনে যায় নবিতুন। সেই জাহাজের বোতাম টেপে কল ঘোরায়, সেই জাহাজের সারেং নবিতুনের কদম। আহা, নবিতুন যদি একবারটি দেখতে পেত কদমকে, সে আসমান উঁচু ঢেউয়ের মাথায় আজব জাহাজের কাণ্ডারি কদমকে। কত দিন সাত জেগেছে ওর, কিন্তু ভেবে ভেবেও কিছুতেই বের পায় না, দিশে পায় না নবিতুন, আন্দাজ পায় না নবিতুন। কুল নেই, কিনারা নেই, থই থই পানি, তার মাঝে বিরাট দালান বাড়ির মতো জাহাজ হেলে দুলে বাঁশি বাজিয়ে চলেছে। সে যে কি, সে যে কেমন, মনের বাহু মেলে বের পায় না নবিতুন। কেমন করে বা বের পাবে ও? বাপ যেন ওকে কোলে চড়িয়ে আদর করত। সেই তখন কয়ালের উপর দিয়ে নৌকো চড়ে মামাবাড়ি নাইর গেছিল নবিতুন। বাবারে, সে কি নদী! এ কুল ও কুল কিছুই চোখে পড়ে না, শুধু পানি আর পানি। নবিতুনের তো মাথা গেছিল ঘুরে। লোকে বলে, যে দায় কয়াল পাড়ি, বউ তার দুপুরের রাড়ি। কিন্তু এই কয়াল, সেও নাকি সমুদ্রের কাছে কিছু না। সমুদ্রের পাশে কয়াল, বড়জোর বদনার সরু নলের এক সুতো পানি, অথবা সারেং বাড়ির পেছনের চিকন নালাটি। আচমকা ঢিপ করে ওঠে নবিতুনের বুকটা। বেঁচে আছে তো সারেং। নবিতুন শুনেছে মানুষের চেয়ে উঁচু উঁচু সেই সব ঢেউয়ের বাড়ি খেয়ে পানির তলায় লুকিয়ে থাকা পাহাড়ের আঘাতে জাহাজে নাকি ভেঙে যায়। কিনার তো নেই যে সাঁতার কেটে ডাঙায় উঠবে। না, এই চিন্তাটাকে আমল দেবে না নবিতুন। ঘুমলে আসলে অন্য সব ভাবনার সাথে এই অলক্ষণে চিন্তাটাও যেন কোত্থেকে ধেয়ে আসে। কানটা খাড়া করল নবিতুন। কে যেন বেড়ার গায়ে নখ বুলোচ্ছে, আঁচড় কাটছে। বিড়াল কি? না, বিড়াল নয়। ধপধপ দুটো থাপ্পড়ও পড়ল বেড়ার গায়ে। তারপর কুই পড়ল একটা, দুটো, পরপর আরও কয়েকটা। দুঘরে বাদ দরজাটা খোলা রাখতে বলেছিল গুজা বুড়ি। বেজন্মা লুন্দর শেখ নয় তো? সজাগ হল নবিতুন, উঠে বসল। হাত বাড়িয়ে সিথানের কাছে রাখা ছেনিটা তুলে নিল। চেঁচিয়ে বলল, কোন হারামজাদা কম যাত্রে? বুঝি নবিতুনের গলা পেয়ে বন্ধ হলো কুইটা, বেড়ার গায়ে আঁচড়টাও। এবার নিঃসন্দেহ নবিতুন, এ নিশ্চয় কোরবানের কাজ। ইদানিং আসতে যেতে কোরবান নজর ফেলছে ওর দিকে। এর আগেও কয়েকবার আধার রাতে কুই দিয়েছে। আবার কুই পড়ল, এবার খুব আস্তে এবং দরজার দিকে। কয়েকটা টোকা পড়ল দরজার গায়ে। খবরদার, সেনি মারবো বলে দিচ্ছি। উঁচু গলায় সাবধান করে দিল নবিতুন। সাবধানী পেয়েও থামে না টিনের দরজার গায়ে ঠনঠন শব্দটা। কেমন বেল আসবে হেয়ারে? ঘরের বউ থুয়ে এসব বেশরম কাণ্ড। দাঁড়া, তোর কানটা যদি কেটে না রাখি তবে আমার নাম নবিতুন নয়। ঝট করে চৌকি ছেড়ে নেমে আসে নবিতুন। ঝনাত করে খুলে ফেলল টিনের দরজাটা। অন্ধকারে যেন দেখল নবিতুন, অন্ধকারের চেয়েও কালো একটা মানুষ শক্ত মাটিতে ধপধপ শব্দ তুলে দৌড়ে চলে গেল পূব হিস্যার দিকে। কি দুঃসাহস নবিতুনের! এই ঘুরঘুরটি আধারে খুলে ফেলল দরজাটা। লোকটা না পালিয়ে যদি ঝাঁপিয়ে পড়ত ওর উপর, কি করতে পারত নবিতুন? ঝটাপট দরজাটা বন্ধ করে চৌকিতে ফিরে আসে নবিতুন। গড়গড়িয়ে কাঁপছে ওর গাটা। কিন্তু এমন করে নিজেকে কত রাত রক্ষা করে চলবে নবিতুন? এত উৎপাত, এত যন্ত্রণা, এত অভাব প্রলোভন, কত দিক, কত দিন সামলাবে নবিতুন? ভেসে যায় নবিতুনের বুকটা।
রাতের আধারের মৌন সমর্থন পেয়ে গমকে গমকে বেরিয়ে আসে কান্না আর নিঃশব্দ একটি জিজ্ঞাসা, সারেং কি আর আসবে না? নবিতুন, নবিতুন, তুই কই? এ কি, কাকে খুঁজছে কদম? ঘুমটা ভেঙে যায় কদমের। বুঝি স্বপ্ন দেখেছিল। চোখ কচলে উঠে বসল কদম। আশেপাশে কাউকে স্পষ্ট করে চেনা যায় না, শুধু দেখা যায় লম্বা হয়ে ঘুমোচ্ছে হাফ জাইঙ্গা পড়া লোকগুলো। মাথার উপর 12 হাত উঁচু সিলিংয়ের লাগোয়া টিমটিমে বিজলি বাতিটা নিভে গেছে কখন। চাটপট্টি আর কম্বলের ফাঁক থেকে একটা বিড়ি বের করল কদম। বিড়িটা নিয়ে এগিয়ে এলো দরজার দিকে। সিপাহী বাবুকে ডাকল। সিপাহী বাবুর হ্যারিকেন থেকে ধরিয়ে নিল বিড়িটা। লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফিরে এলো বিছানায়। 3 বছরে নবিতুনকে কখনো স্বপ্ন দেখেনি কদম। আজই প্রথম দেখল স্বপ্নে, এবং স্বপ্নের মাঝেই আবার হারিয়ে ফেলল। ঘুমের ঘোরেই তাই খুঁজেছে ওকে, চেঁচিয়ে উঠেছে। ভাগ্যিস কেউ জেগে ওঠেনি। বামন শাড়িতেও বুঝি এখন রাত। হয়তো অঘরে ঘুমোচ্ছে নবিতুন, হয়তো বা এমনি স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছে। বুকের ধন, চোখের মণি আঁকি, সেও হয়তো জেগে উঠেছে মায়ের চিৎকার শুনে। আরেকটা লম্বা টানে বিড়ির ধোঁয়া খেলো কদম। তারপর চটের জায়নামাজ দিয়ে পেঁচিয়ে বাঁধা পোটলাটা খুলল আস্তে আস্তে। তুলে নিল কর্তাটা। কর্তার চোর পকেট থেকে অতি যত্নে বের করে আনলো নবিতুনের চিঠিখানা। 2 বছর আগের লেখা চিঠি। হাতের ঘষার আর বারবার খুলে পড়ার দরুন ভাঁজে ভাঁজে ছিঁড়ে 4-5 টুকরো হয়েছে চিঠিটা। এখন অধিকাংশ অক্ষর তার অস্পষ্ট। তবু রোজই অন্তত একবার চিঠিখানা খুলবে কদম। পড়ুক বা না পড়ুক, একবার চোখ বুলিয়ে নেবে মুখস্থ হয়ে যাওয়া অক্ষরগুলোর ওপর। তারপর ছিন্ন টুকরোগুলো আবার ভাঁজে ভাঁজে মিলিয়ে পরিত্যক্ত সিগারেটের অয়েল পেপারে মুড়ে রেখে দেবে কর্তার সেই চোর পকেটে। দিনভর কর্তার সাথে সাথে চিঠিটাও যেন জড়িয়ে থাকে ওর গায়ে। রাতে সেই কর্তাটাকেই তাক করে মাথার নিচে বালিশ হিসেবে ব্যবহার করে কদম। আলো নেই। বাইরের উঁচু ফ্ল্যাশ লাইটের কয়েক ছোপ আলো জানলা দিয়ে গড়িয়ে পড়েছে। সেই আলোতে জীর্ণপত্রের ছিন্ন টুকরোগুলো একবার দেখে নিল কদম, আবার ভাঁজ করে রেখে দিল। খালাসের দিনটা যত ঘনিয়ে আসছে, নবিতুনের কথাটা যেন ততই মনে পড়েছে কদমের। আর ওই চিঠি পড়ার মাত্রাটাও বুঝি বেড়ে গেছে। কেমন করে কি হয়ে গেল? আর 3 বছর পরেও সবটা থিতিয়ে চিন্তা করতে পারে না কদম। চিন্তা করতে গেলেই কেমন তালগোল পাকিয়ে যায় তার। দুনিয়ার নানা বন্দরের মাল নিয়ে খিদিরপুরে এসে নোঙর ফেলেছে রাভেনপোর্ট জাহাজ। দেশের সারেং খালাসিদের মুখে নামটা হয়েছে রাভেনপোর্ট বা রাবণপোত। কদমের পরিচিত জাহাজ। বার 2 এই জাহাজেই দুনিয়াটা চক্কর দিয়ে এসেছে ও। এবারও এই জাহাজেই বহাল হবার ইচ্ছে ওর। বিকেল নাগাদ বোধহয় জাহাজটা ভিড়বে জেটিতে। সকালে স্থানীয় লঞ্চের সুকানি হারেস এসে বলল, চলো সব বোরভাইকে দেখে আসি। জব্বর রাভেনপোর্টের সারেং, কদমের মুরব্বী পর্যায়ের লোক। ইতিমধ্যে মাল আনা নেয়ার একটা নৌকো টেনে এনে অনেকে চড়ে বসেছে। ওরা রাবণপোতের পুরনো দোস্ত ইয়ারদের সাথে আগে ভাগেই সালামত মোলাকাতের পর্বটা সেরে আসতে চায়। হারেসের সাথে কদমও চড়ে বসল নৌকায়। মাঝ দরিয়ার রাবণপোতের সঙ্গে নৌকাটা ভিড়িয়ে দোয়া সালাম কুশলাদি আদান প্রদানের পর অনেক ঠাট্টা মশকরার বান ছোটালো ওরা। পাড় থেকে ওরা নিয়ে গেছিল খিলি পান, জর্দা কিমাম। সে পান ছুড়ে দিল জাহাজে। জাহাজ থেকে জব্বর সারেং উপর হয়ে ছোট্ট একটা চামড়ার প্যাকেট তুলে দিল কদমের হাতে।
বলল, রেখে দাও, পরে গিয়ে নেব। পার থেকে বুঝে সবই লক্ষ্য করছিল শুল্ক ইন্সপেক্টরের আর্দালি হরকিষণ। নৌকাটা কুলে ভিড়তেই এলো হরকিষণ, চেপে ধরল কদমের জামার কলারটা। কদমকে টেনে নিয়ে গেল এক পাশে। কদম অপ্রস্তুত। হরকিষণ চায় কদমের কবজিতে বাঁধা ঘড়িটা। যদি রসিকতাই হয়, কদম বুঝতে পারে না হরকিষণের এই বিচিত্র রসিকতা। গেল ক্ষেপের আগের ক্ষেপে এই রাবণপোত জাহাজেই চুক্তিতে ছিল কদম। সে বছরই হংকং থেকে ঘড়িটা কিনেছিল কদম। ঘড়ি যে তার খুব কাজে লাগে তা নয়, শখ করেই কিনেছিল। সেই শখের জিনিসটার উপর হঠাৎ হরকিষণের নজর পড়ল কেন, বুঝতে পারে না কদম। কিসের ঘড়ি? বলল কদম। বে দিল্লি গি রাখ, ধমকে ওঠে হরকিষণ। কদমের জামার কলারের উপর আরও শক্ত হয় মুঠোটা, দৃষ্টিটা কঠিন। এবার শুধু অপ্রস্তুত নয়, রীতিমতো ভ্যাবাচাকা কদম। হরকিষণের দৃষ্টিতে যেন অন্য কিছু। ले आधा आधी बकरा, पॉकेट हम नहीं देखेगा, হাত মে জুহায় দে দে। এবার ধমকের গলাটাকে নিচু আর শান্ত করে বুঝি আপোষের প্রস্তাব দিল হরকিষণ। এই সুযোগে হরকিষণের মুঠো থেকে জামার কলারটা মুক্ত করে নিল কদম। ঠাট্টা সুরেই বলল, যা যা, এক হাতে বহিন দিবি আর এক হাতে ঘড়ি নিবি, ঘড়ি মুফতে আসে কি না। বহিনের উল্লেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠে হরকিষণ। হাত বাড়িয়ে ধরতে গেল কদমের জামার কলারটা। চকিতে সরে গেল কদম। এতক্ষণে যেন বুঝল কদম, রসিকতা নয় হরকিষণের। সত্যি সত্যি কদমের হাত ঘড়িটা চায় হরকিষণ। বহিনের উল্লেখে ক্ষিপ্ত হরকিষণ। হাতের সম্মুখ থেকে কদমের গলাটা অমন করে ফসকে যাওয়ায় আরও ক্ষিপ্ত হলো। মুহূর্তে পকেট থেকে পেন্সিল কাটা একখানি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল কদমের উপর। আত্মরক্ষার তাগিদে শিরাগুলোকে টান করে সজাগ হলো কদম। বার দুই গোত্তা খেয়ে ব্যর্থ করে দিল হরকিষণের লক্ষ্যটা। দুজন দুজনকে ধরে ফেলল বাহুর বেষ্টনে। নবিতুনের কদম, বাহুজার শালটি কাঠের থাম। শক্ত বলবান সে বাহুর পেছনে শিথিল হল হরকিষণের হাতের মুঠো। খসে পড়ল সে পেন্সিল কাটা ছুরিটা। ব্যাপার স্যাপার দেখে সটকে পড়েছে নৌকোর লোকগুলো। অসহ্যের মতো দাঁড়িয়ে হারেস। কি করবে কিছুই যেন ঠিক করে উঠতে পারছে না। খসে পড়া সেই ছুরিটা তুলে নিল কদম। কোনো দিক দৃকপাত করার বুঝি সময় নেই। পর মুহূর্তেই ছুরিশুদ্ধ নেমে এলো ওর উত্তোলিত বাহু। পিঠের দিকে হরকিষণের জামায় জেগে উঠল বড় এক ছোপ লাল। তবু নাছোড়বান্দা হরকিষণ। জখমি হয়েও জড়িয়ে থাকল কদমের কোমরটা। পাঁচড়া পাঁচড়ি ধস্তাধস্তি চলল সমানে। কিন্তু কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে পড়বে সেটা ওরা কেউ ভাবেনি। হরকিষণও না, কদমও না। ধস্তাধস্তির সময় কদমের কোমরের গোছ থেকে ছিটকে পড়ল জব্বরের আমানত সেই চামড়া মোড়া প্যাকেটটা। ইতিমধ্যে পৌঁছে গেছে পোর্ট পুলিশ। তুলে নিয়েছে সেই চামড়ায় মোড়া প্যাকেটটা আর হরকিষণের কাঁধ থেকে সেই ছুরিটা। যথারীতি আইনের বিধানে ফাটকে চালান গেল কদম। যথাসময়ে সম্পন্ন হলো হাকিমের বিচার। অপরাধ কদমের। আইনের চোখে ধুলো দিয়ে বিঝাড়া মাল পাচারের চেষ্টা করেছে। কর্তব্যরত কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দিয়েছে। আর ৩ নম্বর, দায়িত্বরত হরকিষণ নামক কর্মচারীকে তীক্ষ্ণ অস্ত্র দিয়ে জখমি করেছে। সাজা হলো কদমের 2 বছর সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা। অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড। আইনবেত্তারা বলল, গুরু পাপে লঘুদণ্ড দিয়েছেন, মেহেরবান হাকিম। অমন যে ধারালো ছুরি নিয়ে কদম ঝাঁপিয়ে পড়েছিল হরকিষণের উপর, কে বলবে খুন করার ইচ্ছে ছিল না কদমের? কিন্তু দয়াল হাকিম সে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন কদমকে।
তাই আইন বেতার আরও বলল, আল্লাহর দরবারে শকর গুজার করুক কদম, আর দোয়া মাঙ্গুক মেহেরবান হাকিমের জন্য। আইন বেত্তাদের কথায় কি সান্ত্বনা পেল কদম। মনটা আজ উড়ু উড়ু কদমের। 3 বছরের সাজার মেয়াদ আজই শেষ। বাকি শুধু আজকের বিকেল আর রাতটা। আগামীকাল সকালেই খালাস পাবে ও। কাজে মন বসছে না কদমের। 10 ডাল নিয়ে ভাঙতে বসেছে সেই সকালবেলায়। সকাল পেরিয়ে গেছে, সুস্তির ঘণ্টি পড়েছে, সুস্তি শেষ হয়েছে। আবার কাজের 3 ঘণ্টি পড়ে গেল, অথচ 1 ডালও ভাঙা হয়নি কদমের। পাথরের চাকতিগুলো যেন বড় ভারী আজ, কিছুতেই নড়তে চায় না। একবার কি দুবার ঘুরিয়ে এনেই অবশ হয়ে পড়ে কদমের হাত। হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে কদম। এদিকে ওদিকে ঢু মারে মনটা। সে কবে একখানি চিঠি পেয়েছে নবিতুনের, তারপর আর কোনো চিঠি নেই ওর। কেন? কদমের চিঠিগুলো পেল কিনা নবিতুন, তাও তো জানতে পারল না কদম। অবশ্য মামলার পর ওকে চিঠি দেয়নি, কেননা আলিপুর সেন্ট্রাল জেলের ছাপ মারা চিঠিটা যখন পৌঁছবে বামন শাড়ি, তৈরি হবে নানা ব্যাখ্যা, নানা অর্থ, তার চেয়ে বেশি কদর্থ। সেসব কথা পৌঁছবে নবিতুনের কানে। পড়তে না জানলেও কদমের চিঠিগুলো উল্টিয়ে দেখে নবিতুন। এই চিঠিখানাও তেমনি করে দেখবে ভেতরের বাইরের সেই বিচিত্র ছাপগুলো। মানুষের কথায় বিশ্বাস না করে উপায় থাকবে না নবিতুনের। ছোট হবে, দমে যাবে ওর মনটা, কালো হবে ওর মুখটা। তাই চিঠি লেখার লোভটাকে সামলে গেছে কদম। পাহারাটা ঘুরঘুর করছে, মেট আসছে। এবার ওদের বুঝিয়ে দিতে হবে সারা দিনের বাঁধা কামটা। তাড়াতাড়ি চাকতির উপর হাত রাখল কদম। পেশল শক্ত হাতের জোরে, ঘুরে গেল চাকতি। শব্দ উঠল গড়গড় গড়গড়, সেই পরিচিত শব্দ। চাকতির ঘর্ষণে গোটা ডালগুলো ভেঙে চুরে ছিটিয়ে পড়ল। কিন্তু না, কি এক ক্লান্তিতে ভেঙে আসছে কদমের শরীর। হাত জোড়া আর চলতে চায় না। এমন তো হয়নি কখনো। কারা মেয়াদটা তো ওর এই ডায়াল চাক্কিতেই কাটল। ডায়াল চাক্কি সম্পর্কে কয়েদিদের ভয়। ডায়াল চাক্কির কাম বড় ভারী কাম, পানি করে দেয় গায়ের রক্ত। কিন্তু কদমের কাছে খাটুনিটা খাটুনি মনে হতো না। নিজের হিস্সাটা সেরে আরও 2-5 জনের ডাল ভেঙে দিত কদম। কদমের হাতের টানে বো বো গড়র গড়র বিদ্যুতের মতো ঘুরত যাতা। চাকতিতে ঘর্ষণে যেন আগুন ছুটবে। শব্দটা শুধু কানে আসতো, চাকতি আর চোখে পড়তো না। মনে হতো গাদা মতো একটা তপ্ত ঘূর্ণি চারদিকের বাতাসটাকে ঘুটিয়ে পাকিয়ে প্রচণ্ড বেগে ঘুরে চলেছে। আর দেখা যেত মাথার চুল থেকে পা পর্যন্ত কদমের শরীরটা ধুলো আর ডালের গুঁড়োয় সাদা হয়ে গেছে। সেই সাদা শরীরের উপর দিয়ে কালচে রকমের রেখায় দরদরে ঘাম ছুটছে। একসাথে পুরো 10 ডাল ভেঙে তবে থামত কদম। বাইরে এসে জিরিয়ে নিত। সেই কদমের হাত চলে না আজ। পাশের জাতার সুধীর অনেকক্ষণ ধরে দেখছে কদমের কাণ্ডটা। নিজের কাজের হিসেবটা মেটকে বুঝিয়ে দিয়ে কদমের পাশে এসে দাঁড়ায়। বলে, হ্যাঁ বুঝছি, দেশের লাইগা কেমন কেমন করতাছে। যাও বাতাস খাই আহো। ঢাকার মানুষ সুধীর। পাকিস্তান হবার পর চলে এসেছে কলকাতায়, কিন্তু দেশের বুলিটা ছাড়তে পারেনি। একটু হাসল কদম। চাকতির ডাঁটিটা সুধীরের হাতে সঁপে দিয়ে বেরিয়ে এলো। এতদিন ওদের মদত দিয়েছে কদম, আজ ওরাই করে দেবে কদমের কাজ। কিন্তু খালাসের দিনে গায়ে বল নেই, মনে ফুর্তি নেই কদমের, এ কেমন কথা। অথচ এই দিনটির জন্য কত ব্যাকুল প্রতীক্ষা, আঙুলে প্রতি ঘন্টা আর প্রতিদিনের হিসেব গোনা। 3টি বছর যেন
গরম খোলার উপর জ্যান্ত মাছের মতো ছটফটিয়ে মরেছে কদমের মনটা। মনে হয়েছে এই জিন্দানখানার দিন বুঝি শেষ হবে না কখনো, আসবে না মুক্তির দিন। অথচ এই মুক্তির দিনেই আনন্দ নেই, উৎসাহ নেই মনে। এই মুক্তির দিনটিতেই যেন দুনিয়ার যত আশঙ্কা, ভয়, দুশ্চিন্তা, দুর্ভাবনা একসাথে কদমের মনটার উপর আছড়ে পড়েছে। নবিতুন আর আক্কি কেমন করে দিন কাটছে ওদের। সেই যখন ফ্যাসাদে পড়েছিল কদম, তখনই বুদ্ধি করে কিছু টাকা হাওলাত করেছিল, নবিতুনের জন্য পাঠিয়ে দিয়েছিল। সেই টাকাটা যে পৌঁছেছে নবিতুনের হাতে তাতে কোনো সন্দেহ নেই, কেননা সালেক সাহেব নিজে এসে সে খবরটা জানিয়ে গেছে ওকে। জাহাজিদের দরদি সালেক সাহেব। সালেক সাহেব কখনো বাজে কথা বলেন না। কিন্তু সে টাকায় বড়জোর 6 মাসের খোরাকি চলেছে নবিতুনের। তারপর তার কোনো টাকা পাঠাতে পারেনি কদম। কেমন করে চলেছে নবিতুনের কে জানে। কদমের মনে হয় কে যেন কোচ চালিয়ে ঝাঁঝরা করে দিয়ে গেল ওর কলজেটা। আগামীকাল যে বেরিয়ে যাচ্ছে কদম, বেরিয়ে বা কি করবে ও? নবিতুনকে, আক্কিকে না দেখেই জাহাজ ধরবে? একবার মনে হয় ওর না, বাড়িই যাবে ও। কিন্তু সেই ইচ্ছেটা এক পলের বেশি বুঝি ঠাঁই পায় না ওর মনে। খালি হাতে ও কেমন করে যাবে নবিতুনের সম্মুখে? বউ মেয়ে ওদের জন্য কি নিয়ে যাবে কদম? খালি হাতে বাড়ি গিয়ে খাবে বা কি? কোনো মীমাংসাই খুঁজে পায় না কদম। দুশ্চিন্তাগুলো যে ডাল ভাঙার ওই মোটা চাকতির মতোই ভারী হয়ে বসে থাকে ওর বুকের ওপর। সুধীর এসে বসে কদমের পাশে, বলে, নাও অহনে বুঝাইয়া দাও গিয়া তোমার মেয়েটেরে। কৃতজ্ঞতায় কেমন ছলছল হাসে কদম। সুধীরও হাসে। কয়েদি বন্ধুকে ফাটকের ওপারে মুক্তির জগতে বিদায় দিয়ে খুশি, আশা, বেদনা আর শূন্যতা মিশিয়ে যেমন করে হাসে অন্য কয়েদিরা, ডাল চাকতির জন্য কয়েদিরাও হাসল। পরদিন সকালবেলায় তেমনি খুশি, আশা, বেদনা আর শূন্যতায় এক বিচিত্র মিশ্রণ হাসি। তারপর গলায় গলা মিলিয়ে বিদায় দিল প্রায় বছরের সুখ দুঃখের সাথী কদমকে। শুধু পানি আর পানি, যেদিকে চোখ যায় সেদিকেই পানি। সারা জাহাজে যেন পানি ছাড়া অন্য কিছুরই অস্তিত্ব নেই। পানির উপর দিয়ে রুতন্দা জাহাজটা হাঁসের ছোট্ট বাচ্চাটির মতো সাঁতার কেটে চলেছে। সাঁতার কেটে চলেছে মালবাহী জাহাজ রুতন্দা। এ সাঁতারে যেন বিরাম নেই, ছেদ নেই। এ বন্দর থেকে সে বন্দর, সে বন্দর থেকে আরেক বন্দর। বিচিত্র বিপণী বুকে ধরে অবিশ্রান্ত তার ছুটোছুটি। ইঞ্জিন ঘরে অতন্দ্র নাবিক কদম। রতনদার ছোট সারেং। রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে ও। চোখ তার স্থির নিবদ্ধ কম্পাসের কাঁটায়। কম্পাসের কাঁটাটা কাঁপছে। কম্পাসের কাঁটাটা হেলে গেল ডানে। কম্পাসের কাঁটার সাথে সাথে চোখের পাতাটা নড়ে কদমের। ভ্রু জোড়া কুঁচকে গিয়ে স্থির হয় আবার। ইঞ্জিন ঘরের গরমটা যেন রোয়ায় রোয়ায় সিধে গিয়ে সেদ্ধ করে চলেছে কদমের গোটা শরীরটা। খালি গা, দরদরিয়ে ঘাম ঝরছে। ভিজে গেছে মাথার চুল। কপালের দিকে ঝুঁকে পড়া চুলের আগা থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে। লোনা ঘাম চোখে গিয়ে জ্বালা ধরিয়েছে চোখে। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে কপাল আর মুখের ঘাম মুছে নেয় কদম। ইঞ্জিনের গর্ত ছেড়ে উঠে আসে পাদানিতে। এখানে ক্রোনোমিটারে চোখ পড়ে বিরক্তিতে ভরে যায় কদমের মুখখানি। অকারণেই ধপাধপ কয়েকটা লাথি ছুঁড়ে মারে রেলিংয়ের গায়ে। কঠিন ইস্পাতে বাড়ি খেয়ে পাওর ফিরে আসে। জুতোর ভেতরে পায়ের পাতাটা বুঝি ব্যথায় টনটন করে ওঠে। পা ছেড়ে এবার হাতের জোর লাগায় কদম।
দুহাতে চেপে ইস্পাতের রডটাকে প্রচণ্ড রাগে বাঁকিয়ে চলে। জড়ো কঠিন ইস্পাতের দেহ অনড় অটল, এতটুকু কাঁপে না, বাঁকায় না। কদমের শক্তিটাই প্রতি ঘাতে দ্বিগুণ হয়ে ফিরে আসে কদমের মাঝে, বিদ্যুতের মতো সঞ্চারিত হয় ওর সারা অঙ্গে, ঝাঁকুনি খায় সারা গা। বিড়বিড়িয়ে চলে কদম। শালার ইঞ্জিনিয়ার, শালার কাপ্তান, শালা জুস্সোর ফাঁকিবাস। ডেকের দিকে দেখা যায় বড় সারেং মন্ত মিয়াকে। মন্ত সারেংকে দেখে কাপ্তানের বিরুদ্ধে আক্রোশটা যেন চতুর্গুণ বেড়ে যায় কদমের। অনুপস্থিত পূর্বপুরুষ এবং ভাবী পুরুষ কেউ বাদ যায় না ওর আক্রোশের অভিশাপ থেকে। কদমের রাগের কারণ অনেক। এ সময়টা কদমের ডিউটি দেবার কথা নয়, তবু ডিউটি দেয়া হচ্ছে, কেননা এটা শাস্তি। কিছুই না, সেকেন্ড ইঞ্জিনিয়ারের সাথে মামুলি একটা কথা কাটাকাটি হয়েছিল কদমের দিন চারেক আগে। তার জেরে কাপ্তান আর ফার্স্ট ইঞ্জিনিয়ার মিলে কি গালিটাই না দিল। তার উপর দিল 3 রাতের একটা ডিউটি। সে এক্সট্রা ডিউটির আজ প্রথম রাত। ইঞ্জিন রুমের অয়েলম্যান কদম ওদের সর্দার। ইঞ্জিন ঘরের ছোট সারেঙের পদমর্যাদা এবং সৌহার্দ্যের সম্পর্কে ও শাস্তির ব্যাপারটা ওদের মাঝে একটা ছোটোখাটো উত্তেজনা সঞ্চার করেছিল। আর সেই উত্তেজনার সম্মুখে পড়ে ওয়াদা দিতে হয়েছে কাপ্তানকে। শাস্তিটা 1 রাতে কমিয়ে দেওয়ার কথাটা বিবেচনা করবে সে। কিন্তু ভোর হয়ে গেছে কখন, এখনও পাত্তা নেই কাপ্তানের। একে অন্যায় শাস্তি, গরমে সেদ্ধ হয়ে রাত জাগা, তার উপর কাপ্তানের নেই দেখা। তাই মেজাজটা অমন খিচে গেছে কদমের। শালা সাহেবগুলোই এমন, পায়ের উপর পা ফেলে খালি খবরদারি করবে, কথায় কথায় ড্যাম, ব্লাডি, সোয়াইন যা তা বলে মুখ খারাপ করবে। গালগুলো যেন ব্যাটাদের ভগবানের নাম। ভগবানের নামের মতো অষ্টপ্রহর জপে চলেছে। ড্যাম সোয়াইন। কার উপর এমন না খোশ হলে ভাতিজা? মন্ত সারেঙের গলা পেয়ে বন্ধ হয় কদমের বিড়বিড়ানি। বলে, কার ওপর আবার? ওই শালা হিক সাহেব। আর হিক সাহেব? হিক সাহেব এমন হিক্কা তুলেছে দেখে এসো। কেমন টেনে টেনে বলে মন্ত সারেং। হিক্কা তুলছে কেন? কেন আবার কি? রাতভর চো মদ গিলেছে, এখন বমি করছে। মদ গিলেছে? তবে যে বেটা বলে গেল আমার তবিয়ত খারাপ। বুঝি অবাক হয় কদম। তার বেঠিক কি বলেছে? তবিয়ত তো খারাপই, মানে মন খারাপ। আর মন খারাপ হলে মদ ছাড়া অন্য কি দাওয়াই আছে এই জাহাজে? মনটা খারাপ। কাপ্তানের বিরুদ্ধে এতক্ষণে রাগটা যেন ঝুপ করে পড়ে যায় কদমের। মনটা ওরও মাঝে মাঝে কেমন খারাপ হয়ে যায়। মনে পড়ে যায় বামনছাড়ি গ্রামে সারেং বাড়ির সেই ছনে ছাওয়া ঘরখানার কথা, নবিতুনের কথা। মনটা তখন শুধু খারাপ হয় না, কেমন যেন বিগড়ে যায়। ভালো লাগে না কাজকর্ম, কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না তখন। কদম সারেং বোঝে মন খারাপ হওয়াটা বড় যন্ত্রণার। এমন যন্ত্রণার সাথে আগে কখনো পরিচয় ছিল না কদম। 37 ডিগ্রি দক্ষিণ ল্যাটিচুড, পূবে 20 লঙ্গিচুড বরাবর চলছে জাহাজ। বুঝে মন্ত সারেঙের অনুক্ত প্রশ্নের জবাবেই বলল কদম। 30 বছরের অভিজ্ঞ নাবিক মন্ত সারেং। পলকে মুখ ঘুরিয়ে দেখে নিল ছোট সারেংটিকে। কি এক আনন্দ খুশিতে উদ্ভাসিত মন্ত সারেঙের মুখখানি। ল্যাটিচুড লঙ্গিচুডের হিসেব রাখা বা করা কদমের দায়িত্ব নয়। এসবের দায়িত্ব নিয়ে ইঞ্জিন রুমের মাথায় বসে রয়েছে সেকেন্ড ইঞ্জিনিয়ার, কদমের দুশ্মন সেই সাহেবের বাচ্চাটি। ওর কাজ ইঞ্জিন রুমের গ্রিজার, অয়েলম্যান, খালাসি ওদের সর্দারি করা। আর কদমের মতে এ কাজে টিপ সাহেবের বেশি জ্ঞানের প্রয়োজন পড়ে না। কিন্তু কদম শিখেছে। ওস্তাদ মন্ত সারেং। কদম শিখেছে মুখে মুখে, যেমন করে শিখেছে মন্ত সারেং তার ওস্তাদ আরেক সারেংয়ের কাছ থেকে, এখন আত্মা যার বেহেশতে।
মুখে মুখে শিখেই পরীক্ষা দিয়েছে মন্তসারেং, সার্টিফিকেটও পেয়েছে। রুতুন্দা জাহাজে মন্তসারেংয়ের এটাই হয়তো শেষ ক্ষেপ। এরপরেই মন্তসারেং চাকরি নেবে সিঙ্গাপুর, পেনাং অথবা হংকং লাইনে। সে জাহাজগুলো ছোট। ওই সার্টিফিকেটের বলে মন্তসারেংই হবে সেসব জাহাজের সর্বময় কর্তা। কদম সারেংয়ের বাসনা সেও শিখবে, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেবে, তারপর ছোট লাইনের কোনো একটি ক্ষুদ্র জাহাজে সবচেয়ে গৌরবের আসনটিতে বসবে ও। তাই ইঞ্জিন রুমে এসে চোখ ওর স্থির হয়ে থাকে দিকমান যন্ত্রের কাঁটায়, ইঞ্জিনের বিচিত্র যন্ত্রবিন্যাসে। মন্তসারেংয়ের উৎসাহের হাতটা আস্তে আস্তে নেমে আসে ছোট সারেংয়ের কাঁধে। ছোট সারেংয়ের কাঁধে লাগে ছোট্ট একটা ঝাঁকি। মন্তসারেং বলছে, সাবাস কদম সারেং, সাবাস। এভাবে শিখলে আমি বলছি শিগগিরই বড় সারেংয়ের উপর দিয়ে যাবে তুমি। কে রোখে তোমাকে? বৃদ্ধ নাবিকের উচ্ছ্বসিত প্রশংসায় হাসি খেলে যায় তরুণ নাবিকের মুখে। সে বুঝি তুষ্টির, তৃপ্তির, গর্বের হাসি। পায়ের নিচে উত্তাল তরঙ্গ নাচন, প্রোপেলারের একটানা পানি ভাঙার শব্দতান, ইঞ্জিনের ধাতব গর্জন, ওই একটি প্রশংসায় যেন সব কিছুরই রূপ গুণ যায় বদলে। বদলে যায় নিরেট বস্তু আর যন্ত্রগুলোর একঘেয়েমি। কানে তালা দেয় গর্জনটাও, মনে হয় যন্ত্রের সমুদ্রে এক ঐকতান। পানির কলকল রবে যন্ত্রগীতে এক ঝঙ্কার। আর মনে হয় ইস্পাতের এই বিশাল দেহটা ওই চকচকে রড বিম সবই ওর আপন কলজেরই অংশ। এমন তো কখনো মনে হয়নি, এমন করে তো কোনোদিন ভাবেনি তরুণ নাবিক। আপন কাজের প্রশংসা আর স্বীকৃতি পেলে সব জাহাজের সব নাবিকেরই বুঝি এমন মনে হয়। এসো ভাতিজা, আরও শিখিয়ে দেই তোমাকে। মন্তসারেং রুট ম্যাপটার দিকে নিয়ে যায় কদমকে। পৃথিবীর মতো সমুদ্র বন্দরের মানচিত্র। সমুদ্রের বুক চিরে চিরে লাল লাল সরু মোটা রেখা আন্তর্জাতিক জলপথের চিহ্ন। এ পথ দিয়ে তো তুমি কখনো যাওনি। ইংরাজের দেশে গেছো এডেন হয়ে। এই যে আমরা যাচ্ছি কেপটাউনের দিকে, এ পথ ধরেই উল্টা দিক থেকে এসেছিল ভাস্কোডা সাহেব, পয়লা সাদা চামড়া, যে নাকি জাহাজের চড়ে পৌঁছল হিন্দুস্তানে। কান খাড়া করে মন লাগিয়ে শোনে কদম। এসব কথা একেবারেই নতুন ওর কাছে। মন্তসারেং বলে চলেছে, হিন্দুস্তানের ধন দৌলত, সোনা মানিক, হীরা জহরতের বড় লোভ ওই সাহেবগুলোর, কিন্তু জাহাজে করে হিন্দুস্তানে আসবার পথ জানা নেই ওদের। পালের জাহাজে বেরিয়ে পড়ল ভাস্কোডা সাহেব। পালের জাহাজ? অবাক হয়ে শুধালো কদম। আরে হ্যাঁ, তখন কি ওই ইঞ্জিন ছিল, ওই প্রোপেলার? এসব তো অনেক পরের ব্যাপার। সাগরে ভাসলো পালের জাহাজ, ভয় করল না লোকটার? আবারও শুধালো কদম। আর ভয়? হিন্দুস্তানের সোনাদানা শান শওকতের গল্প শুনে শুনে ওরা দেওয়ানা, লোভীর আবার ভয় আছে নাকি? আমাদের দেশে বুঝি তখন খুব সোনা ছিল মন্ত চাচা? কদমের প্রশ্নটা শুনে মৃদু মৃদু হাসে মন্তসারেং, বলে, সারা দেশটাই তখন সোনায় মোড়া ছিল রে। পথে পথে ছড়িয়ে থাকতো হিরে মানিক, কিসের অভাব ছিল তখন? কান খাড়া করে মন লাগিয়ে শোনে কদম। সোনাদানার কথা, ওই দুঃসাহসী লোকটার কথা, সবই যেন কোনো আজব দেশের তাজ্জব কিচ্ছা। শুনতে শুনতে কেমন রোমাঞ্চের শিহরণ জাগে বুকে। তা ওই পালতোলা জাহাজ চড়েই ভাস্কোডা সাহেব আবিষ্কার করে ফেলল হিন্দুস্তান আসার পথটা। তারপরের কিচ্ছা তো একেবারে সাফ কিচ্ছা। সাহেবগুলো এই পর্যন্ত লুটে পুটে খেলো দেশের যত সোনা দানা। ও, সেই জন্যই বুঝি আজ আমরা এত গরিব? হঠাৎ জিজ্ঞেস করল কদম। ওর কথাটার জবাব না দিয়ে দাড়ির ভেতর আঙুল চালিয়ে গাল চুলকোয় মন্তসারেং। গাল চুলকিয়ে রুট ম্যাপটার সে সরু মোটা লাল লাল রেখাগুলোর দিকে স্থির নজরে চেয়ে থাকে মন্তসারেং। যে কি এক ভাবনায় যেন
ডুবে যায় মন্তু সারেং। কি হলো চাচা? এবারও কোনো জবাব দেয় না মন্তু সারেং। রুট ম্যাপটার দিকেই স্থির তার দৃষ্টি। বিগত দিনে সেই ধন দৌলত হীরা মাণিক্য উজ্জ্বল সোনা ছড়ানো দেশটার কথাই বুঝি ভাবছে মন্তু সারেং। বুঝি ভাবছে সেই শানদার অতীত কি আর ফিরে আসতে পারে না? বুঝি ভাবতে ভাবতেই মানচিত্রের কাঁচের কেসটির উপর এক জায়গায় আঙুল রাখল মন্তু সারেং। বলল, এই যে আমরা বলছি 20 পূর্ব লঙ্গিচুডে ঠিক 18তে এসে জাহাজটা আমাদের ঘুরে যাবে ডাইনে, নোঙ্গর ফেলবে কেপ শহরে, সেখান থেকে কোনাকুনি পাড়ি আটলান্টিক। এই যে দেখছো সাগরটা, এ আফ্রিকা, ও পারে আমেরিকা। ওর নাম আটলান্টিক মহাসাগর, বড় নস্তারের পানি। সমুদ্র যাত্রা 16 বছর থেকে মহাসাগরের বুকে বুকে যার দিন কাটে পানি কেটে কেটে ঢেউ ভেঙে ভেঙে। মহাদেশের বিলীন তটরেখার মতো পানির রাজ্যে হারিয়ে গিয়ে কি এক আগ্রহে মানচিত্রটার উপর ঝুঁকে পড়ে কদম সারেং। মানচিত্রে স্বচ্ছ কাঁচের উপর আঙুল টেনে টেনে বলে চলেছে মন্তু সারেং, ওই যে আমেরিকা মহাদেশ, সেও ইউরোপীয় এক সাহেবের আবিষ্কার, নাম তার কলম্বাস। সাহেব বেরিয়েছিল হিন্দুস্থানের সোনাদানার খোঁজে, পেয়ে গেল আমেরিকা। হ্যাঁ, বলো কি চাচা? বিস্ময় যেন চোখ ফাটে কদমের। সাহেবরা এমন ভুলও করেছিল তাহলে? সেই আমেরিকা দেশ, দক্ষিণ আর উত্তর আমেরিকা, সেখানে 3টে লম্বা বিশ্রাম আমাদের। তারপর এই যে দেখছো নিউপোর্ট, সেখান থেকে সোজা আটলান্টিকের ওপারে রানীর দেশে, সাব টমটম বন্দরে। এত কিছু শুদ্ধভাবে জানে এবং বলে মন্তু সারেং কিন্তু সাদাম্পটন বন্দরের বিকৃত উচ্চারণের উদ্ভট নামকরণটা বুঝি শোধরাতে পারবে না কখনো। ইঞ্জিনের মুখে খোলা চাতালের উপর থেকে মুখ বাড়িয়ে কি যেন বলল সেকেন্ড ইঞ্জিনিয়ার। অমনি মুখ চোখের রেখাগুলো কঠিন হয়ে উঠল মন্তু সারেংয়ের। দিকমান যন্ত্রের কাঁটাটা ঘুরছে আস্তে আস্তে। লম্বা বেড় নিয়ে দিক পরিবর্তন করছে রতুন্দা। ভোবাজার চাবিতে একটি টিপ দিল মন্তু সারেং। অপারেটরকে কি যেন একটু সংকেত পাঠালো। তারপর ইঞ্জিনের বিচিত্র কলকবজাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লেগে গেল। বলল কদমকে, যাও, সারা রাত জেগেছ, একটু শরবত খেয়ে ঘুম দাও গে। যাবার জন্য সিঁড়ি ধরে কদম, কয়েক ধাপ নেমেও আসে। কিন্তু হিক সাহেবের ব্যাপারটা পুরোপুরি না জেনে কেমন যেন স্বস্তি পাচ্ছে না ও। সেই শোনার পর থেকে জিজ্ঞেস করবে বলে ভাবছে, সাহসে কুলোচ্ছে না ওর। মন্তু সারেং তো শুধু রতুন্দার বড় সারেং, কদমের উপরওয়ালা নয়। কদমের বাপজান মজল সারেংয়ের দোস্ত, সহকর্মী। সেই সূত্রেই মন্তু সারেং কদমের চাচা, মুরব্বীজন। তাই একসাথে কাজ করেও একই কেবিনে শুয়েও কদমের সাথে মন্তু সারেংয়ের একটা সমীহ আর সংকোচের দূরত্ব। আচ্ছা চাচা, হিক সাহেবের মনটা তো খারাপ কেন? একরকম মরিয়া হয়ে জিজ্ঞেস করে ফেলল কদম। কেমন রহস্য করে হাসল মন্তু সারেং। বলল, ডারবানে নেমে চিঠি পেয়েছে, বউর অবস্থা সঙ্গীন, হাসপাতালে ভর্তি হয়েছে বউ। আবার ইঞ্জিনের দিকে মন দেয় মন্তু সারেং। অনেকটা স্বগতোক্তির মতো বলে, শাল আর আবার বউ, তার জন্য আবার মন খারাপ। আমি তো দেখে আসছি কলম্বো, এদিকে নাটাল, ওদিকে অ্যাডেন, সব জায়গায় একটা করে ঠিকই বউ রেখে দিয়েছে বেটা। সিঁড়িটা ধরে আস্তে আস্তে নেমে আসে কদম। মন্তু সারেংয়ের মন্তব্যটা বড় নির্মম বলে মনে হয় ওর। সাদা আদমি হোক আর কালো আদমি হোক, হাজার নোংরামি থাকুক মনের ভেতর, তবু বউ বউই। বউয়ের অসুস্থতার খবরে সব বর্ণের পুরুষদেরই তো মন খারাপ হয়। মন্তু সারেং যে কি সাদা চামড়া বলে হিক সাহেবের মন খারাপ করতে নেই বউর জন্য? মন্তু সারেংয়ের ভাবটা তাই না। মন্তু সারেংয়ের বিদ্রুপোক্তিতে কদমের মনটা কিছুতেই সায় দেয় না। গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম
শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত ক্লাসিক উপন্যাস সারেং বউ এর দ্বিতীয় পর্ব। এরপরে আসছে তৃতীয় পর্ব।